আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই যে ট্রিপে যাচ্ছে, আমি তো বলতেছিলাম যে কি কোনো দেশের বাইরে যাচ্ছ নাকি, এত কাপড় চোপড়। তো যাচ্ছিল মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে যাচ্ছে, কারণ আছে, বিশেষ কারণ, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো না। দেখেন একদম চকমকা শাড়ি নিচ্ছে, এটা নাকি কালকে পরবে। তো সবকিছু গোছানো হয়ে গেছে, আমি একটু ব্যাগটা গুছাই দিব। তাবিয়া বিরক্ত কেন মা? আচ্ছা, তো তারা হলো যাচ্ছে মাত্র 2 দিনের জন্য, আজকে আর কালকে। আজকে যারা একটু বিশেষ কারণে মেয়ে যাইতে বলছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো না, এটা সারপ্রাইজ থাক না দিশা, নাকি? না 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 বলবা না, না না, এটা তুমি বললো তোমার, আমার তাতে সারপ্রাইজ থাক, আমি বলবো না। হ্যাঁ সেটা দেখুক, আমি তো আমার তো বলতেছি, বলবো না, সারপ্রাইজ থাক। আমার মেয়ের ব্যাগটা আমি গুছাই দিই আগে। আর আম্মা অমন করে না, মেয়ে 3টা জামা নিয়েছে, থাকবে হলো মাত্র আজকে আর কালকে। তো আমি তানের প্রাইভেট আছে, এজন্য আমি যাচ্ছি না, আমি আর তান থাকতেছি। তারা মা বেটে যাচ্ছে, আমরা কালকে যাব, কালকে যেয়ে ওদেরকে নিয়ে আসবো। তো ওকে ব্যাগটা আমি গুছাই দিই। এই যে তাদের ব্যাগ গুছাই দিলাম, আসলে কাপড় চোপড় বেশি হয়ে গেছে। মেয়ের ছোটটা ব্যাগ, একটা সিঙ্গেল ব্যাগ কিনতে হবে, যেটা আছে যে আমি একজন ট্যুরের, বড় যেটা একটু ব্যাগ থাকে না, ট্রলি ব্যাগ, ইচ্ছে একটা বড়। ওকে গুছাই নি। তো এই যে দেখেন রেডি হয়ে গেছে, এই একটা ব্যাগ আর শেষ পর্যন্ত হলো না। এবার আমার একটা ট্রলি কিনতেই হবে, কারণ ওই বড় ট্রলি তো সব জায়গায় নিয়ে যায় না। যেহেতু মেয়ের বাসা, আমার নাতি হইলে বা নাতনি হইলে যেটাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাকে দোয়া করবেন যেন সুস্থভাবে, তখন তো দেখা যাচ্ছে আপনাদের ভাবির যাতায়াত করা লাগবে। কারণ মেয়ে তিশা, তুমি ওইটা দেখছিলা যে মেয়ে হইলো বাবু নিয়ে আসবে বাপের বাড়িতে, মা কয় যে আসিস না, বাপ কয় কেন আমার মেয়ে আসবে না কেন, কয় আয়া আমার কোলে ধরাই দিব, খাওয়াই তুইব, এই করতিব সেই করতিব সব আমার, আরো রানী হয়ে ঘুরবো, দেখছিলা? আচ্ছা, তো এটা প্রায় রেডি হওয়ার শেষ। আমি ফলগুলো গুছাই দিই না, তোমার মেয়ে আমটা খাবেই। তো আপনাদের ভাবি হলো কুষ্টিয়াতে যাবে, তো ভাবলাম যে কয়টা গাছ পাকা আম মেয়ের জন্য দিয়ে দিই। নাই হলো ফাঁকি দিতে, 4টা আম পাওয়া গেছে। হালকা দিব, পাকা থাকলে হয়ে যাবে, তাই না? হ্যাঁ দেখেন, আমার একটা ভাগনা, একটা হলো ছোট ভাই, নাইমরে তো চিনেন, আমার চাচতো ভাই। আর এটা হলো ভাগনা রোহান। হ্যাঁ নিচে যায়, আমি তালা দিচ্ছি, নিচে তোমার নিচে যায়, টেবিলের উপর রাখো গা। গতকালকে লিচু আনছিলাম, যে এই বছরের শেষ খাওয়া, ভাবলাম বাচ্চাদের নিয়ে খায়, এটা মেয়ের জন্য দিয়ে দিই। লিচুগুলা কিন্তু অনেক স্বাদ এবং অনেক বড় বড়, দেখেন এই দেখেন এক একটা লিচু দেখেন সাইজ কত বড় বড়। আমার বাচ্চার জন্য দিয়ে দিই, আমার মেয়ে খাবে না। তা আগে হলো আমগুলা দিই, গাছের আম পাকে নাই, কাঁচা। আবার আমি কালকে তো যাবো, তখন হয়তো নিয়ে যাব। আম হলে লিচু হবে কিনা আমার, এটা দিয়ে দিই। মেয়ের জামাই খাবে, গাছের জিনিস, এটা কিনা না, গাছের জিনিস। তো এই যে বের হইতে হইতে একটু সময় লেগে গেল। যাও, আইফোনে চার্জার আছে ওখানে, ফোন কই? তবে এমন করে না, আসো মা, আসো মা, আসো, দেখেন লুকাইছে কই, দেখেন। আসো বাবা, আসো বাবা, আসো। এবার আমার তাবিয়া হলো পঞ্চ পড়ে যাবে। যাও, হ্যাঁ আমি নিচে পর্যন্ত যাবো তো, যাও। এই ফেলাই দিবা, রেখে তো, রেখে তো, মানে রেখে তো, এটা রাখো, ওটা হাতে উঁচু করে নাও। দেখেন ডল ডল, তাবিয়া কিন্তু ডল নিচে, দেখছো? মা তোমাকে স্যান্ডেল পরাইতে হবে, তো স্যান্ডেল পরাই দিই বাবা। তাবিয়া হলো আপুর কালকে
যা তাবিয়া যাও বা আমার মেয়ের হলো মন খারাপ হয়ে গেছে এখন। যাও মা যাও, কোনো গন্ধ নাই মা, নাও ওরা নাও, কোনো গন্ধ নাই, পাটা ভিতরে ঢুকাও। ওই যে এই পায়ের নিচে দেখো ব্যথা পাবা। একটু ভিডিও করার ছিল, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, ভাল লাগবে দেখলে। পাখি তো উড়ে যায়, তুমি যাও দেখি। আমাকে সকালবেলা বলতেছে যে আপনি হলো এই সব কিছু যে এরকম ভাবে রেখে দিচ্ছেন, এগুলো দিবেন কবে এখানে আসে? আমি বললাম যে আসলে দেয়ার মালিক তো তুমি, কারণ মার জিনিসপত্র আমার কাছে তো কেউ চাবে না, চাবে তো তিশার কাছে, কারণ ও থাকে বাসায় বেশি। আমি তাই বললাম যে তুই দিলে তুমি দিবা, এখানে আমার কি দেওয়ার। আমি যে এখানে কালার কোন থেকে দিবা সেটা আমি এটা এখান থেকে বাছাই করে নাও। যাও আসতেছে আসতেছে নাও। আর ওই যে এত কিছু ভাজ করা, এগুলাই মনে খালাস দেওয়ার মতো মনে হয়, যে এগুলাই তো এখানে মনে আছে, এখানে যেখান থেকে খালাস দেওয়ার মতো দাও। তোমার পছন্দ আছে নাকি এই জায়গায়? তোমার পছন্দ থাকলে পারে নাও, যে থাকে না যে একটা যে আপারে সাইড আমার ভালো লাগে, তো থাকলে নাও। দাও ওই জায়গায় জিমাইতেছো কেন? নাকি না পরে পরে তুমি বাসা গুছাই করে তারপর দিবা। তুমি পরে এই করো, সময় দেওয়া যায় থাকে করে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ভাবির কাছে বুঝাই দিয়ে গেলাম, কারণ হ্যাঁ এটা হলো মার হাতে করা শাড়ি, তো এটা হলো থাক স্মৃতি হিসাবে। তো তিশা হলো দেখে ঠান্ডা করে দেখে শুনে খেলা গা দেওয়া দিবে না। আচ্ছা দুদিন পরে এই করো, ওকে। ঘি হয়েছে, ঘি ওইটা ঘি পাতিলের মধ্যে নিলাম। ওরে বাবা, আজকে কি তোমার বাড়িতে মেহমান আসবে নাকি খালা? হ্যাঁ আজ তোমার বাড়িতে মেহমান আসবে? কত বড় বড় ডেকলি যাচ্ছ। হ্যাঁ কি হবে আজ? ও বৃষ্টির দিনে মানুষ খিচুড়ি খায়, তোমরা বিরিয়ানি খাবে? আচ্ছা খাও। আজকে হলো তান বিরিয়ানি খাবে, তানের হলো বিরিয়ানির প্রতি খুব ইয়ে, তো যার কারণে খালা হলো এখান থেকে বড় বড় ইয়েগুলো নিয়ে যাচ্ছে। ওই দেখেন ওই দুইজন হলো আপনার হলো কি করেন আপনারা দুজন? হ্যাঁ আপনারা দুজন নাস্তা খাচ্ছেন? ভাইয়া কিন্তু কোচিং থেকে আসলো মাত্র, ভাইয়া কিন্তু পড়ছে, আর তুমি কিন্তু উঠে এখনো পড়ো নাই। ও তুমিও তো লিখছো, ABCD লিখছো। আচ্ছা আরেকটু পড়ো। হ্যাঁ আচ্ছা খাও, নাস্তা খাও। আমার লক্ষ্মী দুইটা বাচ্চা, আমি এটা তো দূরে, মেয়েটার আবার দেখতে যাব। দেখি এই যে দেখেন আমাদের জাম গাছে একটা, দুইটা, তিনটা, এটা পাকে নাই, কিন্তু জানি না এটা কপালে কি আছে। উপরে ওই যে পাক, এটা কুটা বানাইতে হবে। হ্যাঁ ছোট একটা কুটা বানাইতে হবে। এই যে খুঁজে জাম না, বেশ বড় বড় জাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি আছে। তো এই যে দেখেন, তুমি কি বাচ্চাদেরও দাওয়াত দিছো নাকি? এই যে বাচ্চারা তাদের সাথে খেলতেছে না, তো ওরা এমনি আসছে। প্লেট নিয়ে আসো দিয়ে, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। এই যে দেখেন গাছের জাম পেড়ে নিয়ে আসলাম, কি যে ভাল লাগে। আসো এদিকে ঘুরে আসো, এখানে ধুয়ে নিই আগে। দেখেন এগুলো হলো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ আর এই জাম যদি আমার ছোট বোন থাকতো, এটা যে কি খুশি হইতো, কারণ জাম অনেক প্রিয়। নিশির জাম এত প্রিয়, হ্যাঁ যে ওখন মানুষের থেকেও কিনে খায়।
ও খুব খুশি হইতো। তো আসলে আমরা খাই, এটা খেয়ে দেখি। এই যে আর আপনাকে ভাবিকে একটা রসগোল্লা দিচ্ছি, এত বড় জাম। বল তোমারটা আমি খাচ্ছি। মিঠু খেলতেছে তাবিয়ার সাথে, ওই দেখেন। এই যে আম্মু, তুই মিঠুকে কাটা খাওয়াইছিল আজকে? হ্যাঁ, দেখো মিঠু লেজ উঁচু করে তোমাদের খেলতেছে, দেখো। তো কেমন আছেন? ভিডিওটা দেখলেন, এখন একটু কিছু কথা বলে আপনাদের সাথে। এটা হলো যে এটা মনে হয় মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে। দেখেন কি একটা সময় যাইতেছে। এই মাসটা নিয়ে একটু কথা বলি আমাদের লাইফের, যে এই মাসে প্রথম দিক থেকে একটা আশায় ছিলাম যে আমার ছোট বোন আসতেছে, ছোট বোন আসতেছে, ছোট বোন আসতেছে। এরকম করতে করতে 12 তারিখ পর্যন্ত ওয়েট করলাম। বোন আসলো, তো বোন কবে যাবে? 12 দিনের নিয়ে আসছে, যেহেতু বাচ্চাদের রেখে আসছে, আমার বোন জামাই আছে। তো একটা যেটা সমস্যার মধ্যে, আবার তোষানের পরীক্ষা, নাহলে তোষান আর তাবিবকে নিয়ে আসতো। আসার পরে এই দিন গুনতেছি, বোন তো যাওয়ার সময়, আসা যেতে সময়, তো ও দিন গুনে, আমিও দিন গুনি, যাবার কবে দেখা হবে। দেখেন ভাগ্য কি, তাই না? মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে। আমি কিন্তু আসলে কখনো এভাবে কখনো ভাবি নাই যে আমার মা মারা যাওয়ার পরে এরকম দিন দেখতে পারি। কখনোই মাথায় আসে না। আসলে মানুষ, আমরা জীবিত থাকা অবস্থায় কখনো এগুলো ভাবি না। তাই আমি করতে করতে 25 তারিখে বোনডে দিয়ে আসলাম। মানে ও তো রাত্রে 1-1টার সময় ফ্লাই হয়েছে, 25 তারিখ পড়ে গেছে। আজকে হলো 30 তারিখ। আবার এদিকে দেখেন 25, 26, 27, 28, 29, 30, আবার এদিকে 6টা দিনও পার হয়ে যাইতেছে। বাচ্চারা খেলতেছে ঘরের মধ্যে, এই জন্য আসলে ওদেরকে আশেপাশে রাখি, নিজেদের চোখে রাখি। তা না এলো এখানে মাঠে খেলতেছে, দূরে যেতে দিই না, যে যা করবা বাড়ির সামনে, চোখের সামনে করো। কারণ এখনকার যে সময় পড়ছে, আমি শুধু এক কথার মধ্যে আরেক কথায় চলে যাই। তো এটাই হলো টাইম। আর একটা করে দিন যাইতেছে, আর নিজেকে আমি রাত্রে নিজে ভাবি যে আমার থেকে অনেক নয়েজ না, দাঁড়ান তো তো এত মানে সময়গুলো এতভাবে যাইতেছে। আমি ছোটবেলায় আমি ভাবতাম বড় হব কবে, মাকে প্রশ্ন করতাম যে মা কবে বড় হব, কবে বড় হব। মা বলতেছে যে হবি, একদিন বড় হবে, বেশি বেশি করে খা। এটা আমাদের জেনারেশনে যারা আছেন তাদেরকে মনে হয়, সবাইকে মনে হয় যে বেশি বেশি করে খাও, তাড়াতাড়ি বড় হবা। কারণ বাচ্চা কাচ্চারা যখন অল্প খায় তখন আমরা এই কথা এখনো বলি, এখনো যে বলি না তা না, যে বেশি বেশি করে খাও, তাড়াতাড়ি বড় হবা। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। আর এখন দিনগুলো যে কিভাবে যায় এটা ভাবতে অনেক কষ্ট লাগে, মানে খুবই একটা কষ্টের ব্যাপার। একদম এতিম হয়ে গেলাম, যেটা ভালো মন্দ। দেখেন আমি আপনাদেরকে বাস্তব কথা বললে, যে এই রিসেন্টলি আমি 2টা ঘটনা দেখলাম। একটা হলো এসপি সাহেব নিজে সুইসাইড করলো পরিবারের জন্য। বউ আর বাবা মা, আমার না মার হলো মিলতাল হয় না, এটা একটা। আর কিছুদিন আগে, গতকালকে তো মনে হয় না, তার আগের দিন রাত্রেবেলা একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক সেম পরিবারের কারণে আয়েশা সুইসাইড করলো লাইভে আয়েশা। তো এই যে মানসিক চাপ একটা পুরুষ যখন নিতে পারে না, ওই দরজা আটকে দাও তো, একটা তাবিয়া অনেক চিল্লাইতেছে। একটা পুরুষ আসলে সারাদিন বাইরে কাজ কাম করে আবার যদি পরিবারে আইসে এই চাপগুলো নিতে হয়, যে মা বউয়ের, যে মা ডাইকা বোর নামে বিচার দিতেছে, বউ ডাইকা তোমার মার সাথে পারতেছে না, তোমার মা এমন করে কেন। তো এটা কিন্তু একটা পুরুষের জন্য অনেক কষ্টের। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তো আমি তাদেরকে বলি, আমার বোনদেরকেই বলি যে বোন, দুনিয়াটা হলো ক্ষণিকের। এই ক্ষণিকের দুনিয়ায় আমরা অনেক কিছু আবদার করি, অনেক কিছু আশা করি। তো সেটা আগে ভাবতে হবে যে আমরা যে স্বপ্নগুলো দেখি, বাস্তব অবাস্তব, সেই স্বপ্নটা মানে পরিপূর্ণ করার আমার ভাইদের, মানে তোমার স্বামীদের বা আপনার স্বামীদের সামর্থ্য আছে কি না, সেভাবে স্বপ্ন দেখা উচিত। অবাস্তব কিছু না।
কারণ আমরা পুরুষ যারা আছি, আমাদের ওয়াইফরা যদি মুখ দিয়ে একটা কথা বলে বা একটা কোনো কিছু চায় বা আশা থাকে, আমরা কিন্তু শুই না করি না, আমরা কিন্তু চেষ্টা করি যে তাকে সেটা দেওয়ার, তখনই বা সামর্থ্য থাকলে তখনই, নাহলে আস্তে 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 ওই জিনিসটা কিন্তু আমরা ভুলি না কখনো। বাস্তব কথা, আমরা যারা পুরুষ আছে, আমাদের স্ত্রীরা যখন কোনো কিছু চায়, এটা আমরা পুরুষদের কথা বলতেছি, আমার একার কথা না, আমরা কিন্তু ভুলি না। তো তোমরাও এটা ওইভাবে নিবা যে এক্ষুনি লাগবে, এটা বলবা না, এটা একটা পুরুষের জন্য অনেক মানসিক চাপ হয়ে যায়। দ্বিতীয়ত হলো সংসার কিন্তু একা হয় না কখনো। সংসার কিন্তু একটা মেয়ে যখন একটা সংসারে আসে, সেখানে তার শ্বশুর শাশুড়ি থাকে, ননদ থাকে, দেবর থাকে, ভাসুর থাকে, যা থাকে, আরও অনেকে থাকে হাজব্যান্ডের ফ্যামিলিতে। তো ওগুলা ফেলাই দিয়ে কিন্তু একা নিয়ে সংসার হয় না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবা, কেননা যে পুরুষটাকে তুমি এত প্রেশার করতেছো, সে যে যার জন্য করতেছো, ধরো তার শাশুড়ির জন্য করতেছো, তোমার মা এমন করে, তো সে কিন্তু তার গর্ভে থেকে আসছে, সে কিন্তু তাকে যে বলতে পারে না। তখন কি করে যে তুমি এদিকে প্রেশার ক্রিয়েট করতেছো, দেখে মা বলতেছে তোর বউ ভালো না, তোর বউ এগুলো করে তো ওইদিকে এই পুরুষটা হইলো মাঝে পড়ে যায়, পরে সে একটা ডিসিশনে যায় যে নিজেই আর থাকবো না, যা তোরা তো সুখে থাক, তোরা তো খুশি থাক। লাস্টে কি হয়, তুমি বোন স্বামী হারা হবা, আর মা হলো সন্তান হারা হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম মারা প্লাস বউরা ভাবে না যে আমরা যে এমন করতেছি, এটা কিন্তু আমার এফেক্ট, এটার একটা সাইড এফেক্ট আমার ছেলের উপর পড়বে। এটা যদি মারা ভাবতো যে আমি যদি আমার বেটার বউকে যদি আমি ভালোবাসি, তাহলে সে আমার ছেলেকেও শান্তি দিবে, ভালোবাসা দিবে, তাহলে কোনো মায় আর ছেলের বউর সাথে এরকম খুঁটিখাটি করতো না। আবার ওয়াইফও, স্ত্রীও যদি ভাবতো যে আমার স্বামী তো আমার শাশুড়ির পেট থেকে হয়েছে, তাদেরই তো সন্তান, তাদের প্রতি কিছু কর্তব্য আছে, শুধু যদি এতটুকু ভাবতো, তাহলে কোনো স্ত্রীও ওই শাশুড়ির দু একটা কথা কানে তুলতো না, বা স্বামী আগে। আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস যেটা তোমরা মাথায় রাখবা, একটা পুরুষ মানুষ যখন সারাদিন অফিস করে, পরিশ্রম করে, ব্যবসা করে, যে যাই কর্মে থাকুক, যেটা করে সন্ধ্যার সময় বা রাত্রে যখন বাসায় ফেরে, ঘরে ঢোকার সাথে সাথে তাদের কানে কাছে ক্যান করবা না। এটা আমার বোন বা আমার যারা মেয়ে মহিলারা, আমার যারা ভিডিওগুলো দেখেন, আমি তাদেরকে বলতেছি, আপনার সারাদিনে আপনার 1000টা কমপ্লেন থাকতে পারে, সব ঠিক আছে, আপনি কমপ্লেন করেন, কমপ্লেন দেন, স্বামীর কাছে করেন, স্বামীর কাছে দেন, কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে না, যে সে ঘরে পা দিতে পারলো না, আপনি শুরু করে দিলেন। এতে কিন্তু ভালো কথা, এটা পুরুষ মানুষ যখন পরিশ্রম করে ঘরে ঢোকে, তখন একটা ভালো কথা বললেও তিক্ত লাগে, যে এটা আমি, তখন যতটুকু পারবেন তাকে ঠান্ডাভাবে তার সেবা করবেন, তাকে ফ্রেশ হইতে দিবেন। কথা বলার লং টাইম, রাত্র তো আসেই পড়ে, তারপর আপনি সুন্দর করে বলেন যে দেখো তোমার পরিবারের এটা ভালো লাগে না, আমার সাথে এটা করে, সেই পুরুষটাই চেষ্টা করবে আপনাকে সুখী করার, তারপর ফ্যামিলিকে ম্যানেজ করার। এটা আমার লজিক, এটা আপনি জানি না, তবে এটা করলে আমার মনে হয় না খারাপ হবে। তো আমার সবাইকে বলতেছি যে আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, কারণ এখন সুইসাইডটা সবচেয়ে বেড়ে যাইতেছে। সুইসাইড কিন্তু এখন পুরুষরা বেশি করে, মেয়ে মানুষ খুব কম করে। আবার পুরুষরাও মেয়েদেরকে নিয়ে আসছেন, পরের মেয়ে, তাদেরকেও শান্তি দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে সুখে যতটুকু পারেন সুখে রাখার চেষ্টা করবেন, তাদেরকে যতটুকু পারেন সেভ করবেন, কারণ তারা আরেকটা পরিবার থেকে আসছে। এরকম অনেক নির্যাতিত বউ আছে যারা স্বামীর পরিবারের থেকে এরকম হয়। তো সবাই সব দিকটা খেয়াল রাখবেন, দেখবেন যে ইনশাল্লাহ পরিবারটা অবশ্যই সুখের হবে, পরিবারটা কোনো কষ্টের হবে না। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে বিদায় নিই। আমাদের জন্য দোয়া রাখেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখেন, আমার বোনের পরিবারের জন্য, আমার মেয়ের জন্য দোয়া করেন। আমার মেয়ে শরীরটা বেশি ভালো যায় না, এখন বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, তো ওর জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা ওর জন্য সব কিছু সহজ করে দেয়। তো আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।